ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। এখন ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য চলছে জীবমণ্ডল থেকে প্রশ্ন আলোচনা। তোমাদের সেমিস্টার 3 এর জন্য এমসিকিউ 7 রকমের যে এমসিকিউ, প্রত্যেকটা টাইপের এমসিকিউ আলোচনা হবে। তার আগে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওস বা প্লেলিস্টে গেলে দেখবে সুন্দর করে সাজানো আছে। এখন প্রাকৃতিক ভূগোলের সবচেয়ে শেষ চ্যাপ্টার জীবমণ্ডল। এই জীবমণ্ডলেরও কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস করে দেওয়া আছে। তবে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস চলতে চলতে এদিক থেকে আমি শর্ট কোশ্চেনগুলো বা এমসিকিউগুলো তোমাদেরকে দিতে থাকবো। এর আগে 40টা কোশ্চেন হয়েছে, আজকে 41 থেকে। নিচের কোনটি ইকোডের প্রকৃষ্ট উদাহরণ? তাহলে দেখো, এখানে তোমাদের ইকোড তার সংজ্ঞা জানতে হবে না, কিন্তু জিনিসটা কি জানতে হবে, তবেই তুমি কোনটা ইকোডের উদাহরণ নয় আর কোনটা ইকোডের উদাহরণ সেটা বলতে পারবে। প্রবাল কলোনি হচ্ছে ইকোডের উদাহরণ। পুকুরের জীব সম্প্রদায়, বনভূমির জীব সম্প্রদায়, নদীর জীব সম্প্রদায় নয়, কিন্তু প্রবাল কলোনি ইকোডের প্রকৃষ্ট উদাহরণ। কোনো জড় বা সজীব উপাদানের অনুপস্থিতিযুক্ত বাস্তুতন্ত্রকে কি বলে? বলে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র। একটা কোনো উপাদান যদি না থাকে তখন তাকে বলে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র। এর উদাহরণ হচ্ছে গুহা। গুহার মধ্যে কিন্তু কোনো সবুজ উদ্ভিদ থাকে না। গুহাতে প্রাণীরা আশ্রয় নেয়, সেখানে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক থাকতেই পারে, কিন্তু গুহা মূলত পাথরের, তাই সেখানে কোনো উদ্ভিদ থাকে না। একটা উৎপাদক যেহেতু থাকছে না, একটা স্তর যেহেতু থাকছে না, তাই অসম্পূর্ণ বাস্তুতন্ত্র। কোনো নির্দিষ্ট পরিমাণ সৌরশক্তিকে যখন সালোক সক্ষম উদ্ভিদ বা প্রাণী সুনির্দিষ্ট মানের শক্তিতে পরিণত করে তখন তাকে কি বলে? তখন তাকে বলে র্যাড। খাদ্য গ্রহণের দ্বারা দেহ গঠনের কাজে শক্তিকে ব্যবহারের প্রক্রিয়াকে কি বলে? বলে অ্যানাবলিজম। খাদ্য গ্রহণের দ্বারা দেহ গঠন যে হবে, দেহ গঠনের কাজে শক্তি ব্যবহৃত হয় অ্যানাবলিজম দ্বারা। প্রাকৃতিক পরিবেশে যে নির্দিষ্ট অংশে কোনো প্রজাতির বাসস্থান তৈরি হয় তাকে কি বলে? তাকে বলে ইকোটোপ। কোনো প্রজাতির জীব সম্প্রদায় বাস্তুতান্ত্রিক কারণে জিনগতভাবে পৃথকভাবে অবস্থান করলে তাকে কি বলে? তাকে বলে ইকোটাইপ। চলে যাব 47। জীবমণ্ডলের অন্তর্গত হওয়া সত্ত্বেও, 47, জীবমণ্ডলের অন্তর্গত হওয়া সত্ত্বেও, একটু পেনটা নিয়ে নিই, যে স্থানে কোনো জীবগোষ্ঠী বসবাস করতে পারে না তাকে বলে কি? প্যারাবায়োস্ফিয়ার। তাহলে জীবমণ্ডলের অন্তর্গত কিন্তু সেখানে কোনো জীবগোষ্ঠী বাস করতে পারে না, এরকম যদি স্থান হয় তাকে বলে প্যারাবায়োস্ফিয়ার। জীবমণ্ডলের অন্তর্গত যতটুকু স্থানে জীবের বসবাস উপযোগী পরিবেশ তৈরি হয় তাকে কি বলে? এনবায়োস্ফিয়ার। যতটুকু স্থানে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হয় সেটা এনবায়োস্ফিয়ার, আর যেখানে বসবাস করতে পারে না জীবগোষ্ঠী সেটা প্যারাবায়োস্ফিয়ার। এক বাস্তুতন্ত্র থেকে আগত কোনো জীব অন্য বাস্তুতন্ত্রে অভিযোজিত হলে তাকে কি বলে? তাকে বলে ইকোসিস। একটা বাস্তুতন্ত্র থেকে এসে অন্য বাস্তুতন্ত্রে অভিযোজিত হলে তাকে বলে ইকোসিস। যে সকল জলজ প্রাণী সাঁতার কাটার সময় তাদের শরীরের কিছু অংশ উপরে থাকে এবং কিছু অংশ জলের নিচে থাকে তাদেরকে কি বলে? বেন্থোস না বায়োটা না নিউস্ট্রন না র্যাট? তাকে বলে নিউস্ট্রন। যে প্রক্রিয়ায় প্রাণীদেহে জটিল খাদ্যবস্তু ভেঙে দেহ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলে? তাকে বলে ক্যাটাবলিজম। এই প্রক্রিয়ায় প্রাণীদেহে জটিল খাদ্যবস্তু ভেঙে দেহ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি প্যারাবায়োস্ফিয়ার নয়? তার মানে প্যারাবায়োস্ফিয়ার কি? আমি আগেই বলেছি যেখানে কোনো জীবগোষ্ঠী বসবাস করতে পারে না। তাহলে জীবন্ত আগ্নেয়গিরিতেও পারে না, চিরহিমন ক্ষেত্রেও পারে না, গভীর সমুদ্রের তলদেশেও পারে না, কিন্তু পুকুরে পারে। তাই প্যারাবায়োস্ফিয়ার এখানে নয় বলেছি। প্যারাবায়োস্ফিয়ার হলে সেখানে কেউ বসবাস করতে পারে না, তাহলে প্যারাবায়োস্ফিয়ার নয়, সেটা হচ্ছে পুকুর। যেখানে আমরা জানি জলজ ছোট ছোট শ্যাওলা থেকে শুরু করে ছোট মাছ, বড় মাছ, পুকুরে প্রাণী উদ্ভিদ সব কিছুই দেখা যায় বা বসবাস করতে পারে। এরপরে চলে যাব 53।
প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে কি বলে? এটা একদম ভুল করবে না। প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে কি বলে আর স্থির জলের বাস্তুতন্ত্রকে কি বলে? প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে বলে লোটিক বাস্তুতন্ত্র, লোটিক। আর স্থির জলের বাস্তুতন্ত্রকে বলে লেন্টিক বাস্তুতন্ত্র। পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যে জীব সম্প্রদায়ের পরিবর্তিত ঢালকে কি বলে? বলে ইকোক্লাইন। দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থলে জীব বৈচিত্র্যের যে প্রভাব দেখা যায় তাকে কি বলে? তাকে বলে প্রান্ত প্রভাব। দুটি বাস্তুতন্ত্রের অন্তর্বর্তী স্থান, যেখানে দুটি বাস্তুতন্ত্রেরই বৈশিষ্ট্য প্রতিফলিত হয়, দুটি বাস্তুতন্ত্রের অন্তর্বর্তী স্থান যেখানে একটি নয় দুটিরই বৈশিষ্ট্য দেখা যায় তাকে বলে ইকোটোন। ইকোটোন টার্মটা তোমরা ট্রেনেও পড়ে এসেছো জীবন বিজ্ঞানে। ইকোটোনের প্রান্ত প্রভাবে জীববৈচিত্র্য কিরূপ হয়? জীববৈচিত্র্য বেশি হয়। তাহলে ইকোটোন কোন জায়গাটায়? ধরো একটা জঙ্গল শেষ হয়ে জমি শুরু হচ্ছে, দেখবে যখন চাষের জমি শুরু হচ্ছে একটা জঙ্গলের পর, আস্তে আস্তে জঙ্গলটা শেষ হচ্ছে যখন, তখন ফাঁকা ফাঁকা গাছ এবং কিছু পোড়ো জমি পড়ে আছে। তারপরে ধীরে ধীরে একটু একটু করে গেলে আমরা দেখব যে কৃষিজ জমি। তাহলে এই যে মাঝের অঞ্চলটা, সেই অঞ্চলটা হচ্ছে ইকোটোন, সেখানে জীববৈচিত্র্য বেশি থাকে। এরপরে উচ্ছিষ্ট মৃত জীবদের ভক্ষণকারী প্রাণীদেরকে কি বলে? প্রাণীদেরকে বলে উচ্ছিষ্ট মৃত জীবদের ভক্ষণ করে যারা, তাদেরকে বলে স্ক্যাভেঞ্জার। জীবের আচার আচরণ সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ইথোলজি। জীবের আচার আচরণ সংক্রান্ত আলোচনা। জীবের শুষ্ক ওজনকে কি বলে? জীবভর বা বায়োমাস। বাস্তুতন্ত্রের উপাদান সমূহের মধ্যে ভারসাম্যের বিচ্যুতিযুক্ত অস্বাভাবিক অবস্থাকে কি বলে? বলে বাস্তুতান্ত্রিক সংকট। অস্বাভাবিক অবস্থা হলে। জীবদেহের জীবনী শক্তির যোগদানকারী জৈব এবং অজৈব বস্তুকে কি বলে? বলে পরিপোষক। 64 কোন সম্প্রদায়ের আত্মরক্ষাকারী উপায়কে কি বলে? বলে মিমিক্রি। যখন কোন সম্প্রদায় আত্মরক্ষার জন্য, তা আমরা জানি প্রত্যেকটা জীবী এমনভাবে অভিযোজিত হয়, সে তার আত্মরক্ষার জন্য নিজের নির্দিষ্ট কিছু ক্রিয়া করে, সেই আত্মরক্ষাকারী উপায়কে বলে মিমিক্রি। মিষ্টি জলের বাস্তুতন্ত্র সংক্রান্ত আলোচনাকে বলে লিমনোলজি। পরিবেশের ক্ষতি না করে বর্তমানে ভবিষ্যতের চাহিদা পূরণ সংক্রান্ত বাস্তুতান্ত্রিক আলোচনাকে কি বলে? বলে ডিপ ইকোলজি। এখন যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো পুরো চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ। সেখানে আজকে আমি সিম্পল বা বেসিক টাইপের আলোচনা করেছি। আগের একটা চ্যাপ্টারেও বা আগের একটা ক্লাসেও এই সিম্পল বা বেসিক টাইপের প্রশ্ন আলোচনা করা হয়েছে। এরপরে কিন্তু পাওয়ার পয়েন্টের প্রশ্ন আলোচনা থাকবে, তবে শুধু সিম্পল বা বেসিক টাইপ নয়, তোমাদের দেখো শূন্যস্থান পূরণ থেকে শুরু করে সমস্ত কিছু, ঠিক ভুল, স্তম্ভ মেলানো, এখানে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রশ্ন, কোড কেস ও কোড ভিত্তিক প্রশ্ন, সমস্ত কিছুই থাকছে কিন্তু এই চ্যানেলে। ফলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। তোমরা কিন্তু চ্যানেল ভিজিট করবে মাঝে মধ্যে, যদি কোনো কারণে কোনো নোটিফিকেশন না যায় চ্যানেল ভিজিট করে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস পরপর সুন্দর করে প্লেলিস্টে সাজানো আছে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।